নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে জটক বিচারের ক্ষেত্রে বা ম্যাচিংয়ের ক্ষেত্রে যে অষ্টকূটের যে বিচার, গুণন মিলন যে ফলাফল, তো সেখানে আমরা নারী কূট নিয়ে আমরা একটু আলোচনা করব, যেটি আমাদের সবচেয়ে বেশি নাম্বার থাকে, 8 পয়েন্ট থাকে এবং এটি স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, শরীর স্বাস্থ্যের সঙ্গে যুক্ত। সাধারণ অবস্থায় আয়ুর্বেদিক শাস্ত্রে এই নারীকে খুবই গুরুত্ব দেওয়া হয়। এখানে নার্ভকেই আমরা নারী বলে আমরা ধরি এবং নার্ভের উপর বেস করেই কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা হয়। আয়ুর্বেদিক শাস্ত্রে দেখা যায় কি যে নার্ভ দেখেই কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসা এবং কী উপশম হবে তার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়ার ব্যবস্থা করা হয়। আয়ুর্বেদ শাস্ত্রে নারীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাত, 2 নম্বর হচ্ছে পিত্ত, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটি হচ্ছে কি এই 3 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে কফ। তো বাত, পিত্ত আর কফ এটি কিন্তু খুবই আয়ুর্বেদ শাস্ত্রে এই 3টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং বাত, পিত্ত, কফ এর উপর বেস করেই কিন্তু ট্রিটমেন্ট করা হয় রোগীদের। আর আমরা যে জটক বিচার করছি সেখানে কিন্তু আমরা নারী যে ভাগগুলি সেগুলি আমরা 3 ভাগে ভাগ করেছি। সেখানে থাকছে আদি, প্রথম পয়েন্ট আদি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মধ্য, আর তৃতীয় পয়েন্ট হচ্ছে অন্ত। তো এই বাত, পিত্ত, কফ হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্রে আমরা শরীর স্বাস্থ্যের সঙ্গে যুক্ত। শারীরিক বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে এই 3টি জায়গা গুরুত্ব দেওয়া হতো এবং সেখানে যে কনসেপ্ট আছে যে ধরুন যে দেখা গেল কি যে পাত্র এবং পাত্রী দুজনেরই যদি দেখা যায় যে বাত এই ধরনের ক্যাটাগরির মধ্যে দুজনেই যদি পড়ে, তাদের আমাদের একই ক্যাটাগরির যদি হয় সেক্ষেত্রে তাদের এই বাতের পরিমাণটা তাদের বাড়বে। দুজনে যদি টেন্ডেন্সিটা যদি একই ধরনের লক্ষ্য করা যায় আর আয়ুর্বেদিক শাস্ত্রে, তো ঠিক তেমনি জন্মকুণ্ডলিতেও কিন্তু যে 3টি ভাগে ভাগ করা হয়েছে, আদি, মধ্য আর নারী। তো আদির মধ্যে কিন্তু 9টি নক্ষত্র আছে। আদি যে ক্যাটাগরি এর মধ্যে কিন্তু 27টি নক্ষত্রের মধ্যে 9টি নক্ষত্রকে রাখা হয়েছে আদির যে ভাগ। মধ্যের মধ্যেও কিন্তু আবার 9টিকে নক্ষত্রকে রাখা হয়েছে, অন্তের মধ্যেও 9টি নক্ষত্রকে রাখা হয়েছে। মোট 27টি নক্ষত্র 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো এখানেও কিন্তু ওই আগের আয়ুর্বেদিক যে কনসেপ্ট তার মতো একই কনসেপ্ট, যে এখানেও কিন্তু যদি একই ওই গোষ্ঠীর মধ্যে আদির মধ্যে যে 9টা নক্ষত্র, ওই 9টা নক্ষত্র কি কি সেটা আমরা আলোচনা করব। তাতে যদি দেখা যায় যে পাত্র পাত্রী দুজনের নক্ষত্র ওই 9টা আদির মধ্যেই পড়ে যায়, তার মানে দুজনের তার মানে আদি নারী, সেক্ষেত্রে কিন্তু এই নারীর ক্ষেত্রে আমরা এখানে যেখানে 8 পেয়েছি এটি কিন্তু তখন 0 পাবে, তখনই কিন্তু নারী দোষ তৈরি হয়ে গেল। তাহলে আমরা এই যে 36-এর মধ্যে যে আমরা এখানে 28 পেয়েছি, 36-এর টোটাল মার্কস তার মধ্যে 28 পেয়েছি, তো এখানে নারীতে যদি 0 পাওয়া হতো তাহলে কি হতো, এটা 20 হয়ে যেত। তখন 36-এর মধ্যে পয়েন্ট পেয়ে যেত 20, তার মানে এটা সবচেয়ে বেশি নাম্বার এবং এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। তো সেই হিসেবে একজনের জন্মকুণ্ডলিতে তাদের দুজনের জন্মকুণ্ডলী বিচার করে তো আমরা এটা পাবো যদিও, তো সেখানে আমরা দেখে নেব কি যে নারী দোষ আছে কি নেই। তো সাধারণত আয়ুর্বেদিক শাস্ত্রে শরীর স্বাস্থ্যের কথা মাথায় রাখা হতো, আর এখানে কিন্তু যে আমরা জটক বিচার করছি সেখানে যদি নারী দোষ না থাকে, এখানে তো দুজনের ডেট অফ বার্থ নিয়ে আমরা ক্যালকুলেশন করে এটা পেয়েছি, এখানে যেমন নারী দোষ নেই, 8-এ 8 পেয়ে গেছে। যদি নারী দোষ থাকতো তাহলে কি হতো, তাহলে 8-এ 0 পেত। তো তখন কিন্তু কি অবস্থাটা তৈরি হতো, তখন যেটা বলা হচ্ছে নারী দোষ থাকলে এই 8-এর পরিবর্তে এখানে যদি 0 হতো সেক্ষেত্রে তো নারী দোষ তৈরি হতো। তো তখন কিন্তু
সন্তান নিয়ে একটা চিন্তা তৈরি হতো, সন্তান সম্বন্ধীয় ক্ষেত্রে। সন্তান নিয়ে চিন্তা জন্মানোর পর বা সন্তান জন্মগ্রহণের সময় প্রবলেম, এই ধরনের একটা জায়গা ফেস করতে হতে পারে। তো এইবার আমরা জানবো কি যে এই যে ভাগগুলি যে বললাম, নারী দোষ থাকা আর না থাকা, নারী কুট অনুযায়ী কত নাম্বার পেলে, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আয়ুর্বেদ শাস্ত্রের উপর বেশ করেই যদি এটা তৈরি, তো সেই হিসাবে কিন্তু এটিকে এই পয়েন্টটিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা দরকার আছে। তো এবার আমরা সেই ভাগগুলিতে চলে যাব। তাহলে নারী দোষ আমরা 3 ধরনের আমরা বললাম। আদি যেমন আমরা বলেছি, আদি, মধ্য আর অন্ত। আদির মধ্যে আমাদের কি কি নক্ষত্র আছে? 9টি নক্ষত্র আছে। তাহলে আদি মানে তো প্রাথমিক একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কি কি পড়ছে আদির মধ্যে? নক্ষত্র অশ্বিনী পড়ছে, আদ্রা পড়ছে, পুনর্বসু পড়ছে, উত্তর ফাল্গুনী, হস্তা, জ্যেষ্ঠা নক্ষত্র, মূলা, শতভিষা আর পূর্ব ভাদ্রপদ। এই 9টি নক্ষত্র আদির যে ক্যাটাগরি, আদির যে গোষ্ঠী, তার মধ্যে পড়ছে। তো এই ধরনেরই আমাদের মধ্যের মধ্যেও কিন্তু এই ধরনের 9টা নক্ষত্রকে আমরা এখানে পাবো। ভরণী, মৃগশিরা, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, অনুরাধা, পূর্বষাঢ়া, ধনিষ্ঠা আর উত্তর ভাদ্রপদ। তাহলে মধ্যেও কিন্তু আমরা এই 9টা নক্ষত্রকে পেলাম। তাহলে যদি পাত্র পাত্রীর দেখা যায় যে মধ্যের মধ্যে যে নক্ষত্রগুলি পড়ছে, যেমন মৃগশিরা, পুষ্যা, একই নক্ষত্র, একই গোষ্ঠীর মধ্যে 2টো নক্ষত্র হয়ে গেল। পাত্রের হয়তো দেখা গেল মৃগশিরা, পাত্রীর পুষ্যা, তাহলে দুটোই মধ্যে পড়ছে, তখন তাদের কিন্তু নারী দোষ থাকছে এবং তখন সে 0 পেয়ে যাচ্ছে। এই 8-এর মধ্যে তখন সে 0 পাচ্ছে। তো এই ধরনেরই কিন্তু আমাদের অন্তনারীর ক্ষেত্রেও কিন্তু আমরা যদি অন্তনারীটিও দেখি, তো সেখানেও কিন্তু আমাদের অন্তের মধ্যেও কিন্তু আমাদের 9টা আমরা নক্ষত্রকে পাবো। কৃত্তিকা, রোহিণী, অশ্লেষা, মগা, স্বাতী, বিশাখা, উত্তরাষাঢ়া, শ্রবণা, রেবতী। এই 9টি নক্ষত্র কিন্তু এই অন্তের মধ্যে পড়ছে। তো অতএব যদি দেখা যায় পাত্রপাত্রী কারো একজনের মগা আর একজনের স্বাতী নক্ষত্র, তো সেক্ষেত্রেও কিন্তু সে এই 8-এর মধ্যে 0 পাবে। তার মানে একই ক্যাটাগরির হওয়া চলবে না। আয়ুর্বেদিক শাস্ত্রেও যেমন তার কনসেপ্ট আছে, তার উপর বেশ করে কিন্তু এটা তৈরি হয়েছে। সেখানেও বাত, পিত্ত, কফ দুজনের মধ্যে যদি বাতের প্রবণতা থাকে, তারা যদি মিলিত হয়, বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়, তাহলে তাদের মধ্যে কি ওই প্রবণতাটা বাড়তে থাকবে। আর এই জন্মকুণ্ডলী অনুযায়ী আমরা যেখানে গুণ বিচার করব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি দেখা যায় ওই একই গোষ্ঠীর মধ্যে যে 9টা নক্ষত্র আছে, সেই 9টি নক্ষত্রের মধ্যে পাত্র পাত্রী জন্মগ্রহণ করেছে, তখন কিন্তু দেখা যাবে কি তাদের সন্তান নিয়ে একটা চিন্তা থাকবে। ম্যারেজ ম্যাচিংয়ের ক্ষেত্রে এই ধরনের একটি বিধান দেওয়া আছে। তাহলে একই গোষ্ঠীর মধ্যে যদি পাত্র পাত্রী জন্ম নক্ষত্র পড়ে, তাহলে নারী দোষ। আবার অন্যদিকে নক্ষত্র আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। তো এটা নিয়ে যদি আমরা পরবর্তীকালে আরেকটি ভিডিও তৈরি করব যে কখন নারী দোষ ক্যান্সেলেশন হয়ে যায়। নারী দোষ আছে কিন্তু সেটা ক্যান্সেলেশন হয়ে গেছে, তার মানে তাকে অতটা তার ক্ষতিকারক প্রভাব তাকে ভুগতে হবে না। এটাও একটা বড় টপিক। তো সেই জন্য আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, কখন নারী দোষ ক্যান্সেলেশন হয়। তো এই ভিডিওতে আমরা একটা পয়েন্টে আলোচনা করব যে তাদের নক্ষত্রটি একই গোষ্ঠীর মধ্যে পড়ছে। সে আদি হতে পারে, সে অন্ত হতে পারে। এই যে গোষ্ঠীগুলো বলেছি আমরা, এর মধ্যে যে 9টি নক্ষত্র আছে, তার মধ্যে আদির মধ্যে যে 9টি নক্ষত্র, তার মধ্যে জন্মগ্রহণ করেছে। কিন্তু তাদের দেখা একই নক্ষত্র, আদির মধ্যে আমি কোনো একটি নক্ষত্রকে যদি আমি ধরে নিই, আদির মধ্যে অশ্বিনী নক্ষত্রকে যদি আমি ধরি, বা আদ্রা নক্ষত্রকেই ধরি আমি, বা পুনর্বসু, যাই হোক, তো এগুলো তো পড়ছে আদির মধ্যে। তো পুনর্বসু নক্ষত্রে আমি দেখলাম কি যে সেখানে 1 নম্বর চরণ, প্রত্যেকটা নক্ষত্রেরই 4টে করে চরণ আছে। নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু 4টি করে চরণ আছে, বা পদ আমরা বলি নক্ষত্রের ক্ষেত্রে। তো আমরা যদি সেখানে দেখি যে পুনর্বসু যে নক্ষত্রে জন্মেছে, পাত্র পাত্রী দুজনের যদি দেখা যায় যে চরণটা আলাদা হয়ে গেছে, এর 1 নম্বর চরণ ও 2 নম্বর চরণে জন্মেছে, তখন কিন্তু আর নারী দোষ থাকছে না, এখানে 0 দেখাবে।
আমরা সাধারণ অবস্থায় যেটা দেখি কি, যে চরণ যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু নাড়িদোষ ক্যান্সেলেশন হয়ে যায়, মানে প্রভাবটা তাকে পেতে হবে, তবে সেই পরিমাণ তাকে ভুগতে হবে না। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব যে কীভাবে নাড়িদোষ ক্যান্সেলেশন হয়। আচ্ছা, এবার হচ্ছে কি যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে আমাদের কিছু 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 রাশি আছে, সেই রাশিতে নাড়িদোষ বেশি প্রভাব ফেলে। যেমন জলরাশি যেগুলি আছে, জলরাশি বলতে আমরা যেগুলোকে বুঝি, সেই রাশিগুলি ক্ষেত্রে কিন্তু নাড়িদোষ বেশি প্রভাব ফেলে। কী কী সেগুলো? কর্কট, বৃশ্চিক আর মীন। এই তিনটে জলরাশি যদি দেখা যায় যে পাত্রপাত্রী এদের এই তিনটি জলরাশির মধ্যে দুটি হয়েছে, পাত্রের কর্কট, পাত্রীর বৃশ্চিক, এখানে কিন্তু নাড়িদোষের প্রভাব বেশি পরিমাণে অনুভব করতে হবে। এবার ঘটনা হচ্ছে কি যে এই কনসেপ্টটা আছে এবং এর থেকে ক্যান্সেলেশনেরও অনেক কনসেপ্ট আছে। কী করে এই ধরনের রাশিগুলি হলেও, হ্যাঁ, যেমন কর্কট রাশি হলেও তার ক্যান্সেলেশন হতে পারে, ঠিক আছে? তো সেটা নাড়িদোষ কখন ক্যান্সেল হয় সেটা নিয়ে আমরা যে ভিডিওটি করব তাতে আমরা এটি আলোচনা করব। এখন আমরা এইটুকুই জেনে রাখি যে কর্কট, বৃশ্চিক এবং মীন এই তিনটি রাশি জলরাশি। এই জলরাশির ক্ষেত্রে কিন্তু নাড়িদোষের যে প্রভাব সেটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তো এই যে পয়েন্টগুলির ক্ষেত্রে আমাদের যে আমরা বিভিন্ন ইতিপূর্বের যে ভিডিওগুলিতে আমরা গণ নিয়ে আলোচনা করেছি, আমরা রাশিকূট নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা নাড়ি নিয়ে আলোচনা করলাম যে নাড়িদোষ কখন হতে পারে এবং নাড়িদোষ হলে কি হতে পারে। পরের ভিডিওতে আমরা নাড়িদোষ কীভাবে ক্যান্সেলেশন হয়, নাড়িদোষ থাকলেও এখানে 8-এর পরিবর্তে 0 থাকলেও একটা ক্যান্সেলেশনের কিছু নিয়ম আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভালো থাকবেন, নমস্কার।